সামনে মাধ্যমিক, অঙ্ক নিয়ে টেনশানে আছো? টেনশন শেষ, আর টেনশন নিতে হবে না। আমাদের চ্যানেল সায়েন্স হ্যাবিট আনছে এই বইটা থেকে অঙ্কর পেজের সমাধান। যত নিউমেরিক্যাল প্রবলেমস আছে তার সমাধান, ব্যাখ্যা থাকছে আমাদের এই ভিডিওগুলোতে। আজকে তার প্রথম ভিডিও আমরা করব পেজ নাম্বার 439 পাতার প্রথম পেজ। কন্টাই একটা স্কুল আছে কাঁথিতে। তো দেখো ভিডিওটা, এবং এর পরবর্তী ভিডিওগুলো আসবে একের পর এক, দেখতে থাকবে আমাদের চ্যানেলে। যদি ভালো লাগে লাইক করে দিও, যদি আরও ভালো লাগে শেয়ার করে দিও, আর যদি খুব ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো স্টুডেন্ট দেখো, এটাই হচ্ছে কন্টাই টাউন আরসি বিদ্যাপীঠ, 1970 সালের স্কুল। হ্যাঁ, এটা তাদের সুবর্ণ জয়ন্তী উৎসবের একটা ব্যানার করা আছে, হয়েছে তো। কোথায়? করকুলি, কাঁথি, পূর্ব মেদিনীপুরে। তো আমরা এই স্কুলের একটা অঙ্কের পেজ যেটা আলোচনা করব। তো পেজটা কোথায় আছে? তোমাদের যে স্কুল থেকে একটা টেস্ট পেপার দিয়েছে তার পেজ নাম্বার 439 পাতার পেজটা আলোচনা করব, হয়েছে। দেখো কি বলছে। প্রথম প্রশ্ন, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 5% হলে দ্বিতীয় বছরে কোন মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত জানতে চেয়েছে। তাহলে অঙ্কটা ভালো করে একবার বুঝতে হবে। প্রথম অঙ্কর মধ্যেই একটা প্যাঁচ দেওয়া আছে। 2 বছরে বলেনি কিন্তু, দ্বিতীয় বছরে একটা স্পেসিফিক। দ্বিতীয় বছর, প্রথম বছরেরটা যা খুশি হোক, আমায় দ্বিতীয় বছরটা হিসেব করতে বলেছে। আচ্ছা, এমসিকিউ প্রশ্ন আছে এটা। এমসিকিউ হলেও কিন্তু তোমাদের অঙ্ক কষে দেখাতে হবে, হয়েছে। তো দেখো আমরা করছি কি। সরল সুদের ক্ষেত্রে মনে করি আসল পি সমান 100 টাকা ধরে নিয়েছি। সময় আমরা জানি টি সমান কি 2 বছর ধরবো না, 2 বছর ধরবো না, কেন? আমায় স্পেশালি বলেছে দ্বিতীয় বছরে কত, তাহলে এক্ষেত্রে সময় একই, 1 বছর ধরবো। সুদের হার আর কত? 5%, হয়েছে। আচ্ছা, তাহলে সরল সুদ ফর্মুলা কি? আই সমান পি আর টি বাই 100, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে সেই ফর্মুলা অনুযায়ী পি এর জায়গায় 100 বসাবো, বসিয়েছি 100। আচ্ছা, তারপর এখানে আর আছে, আর এর জায়গায় কত বসাবো? 5%, বসিয়ে দিয়েছি। টাইম 1 বছর, বসিয়ে দিয়েছি 100 ফর্মুলার, হয়েছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমি পাবো 5 টাকা। কেন? এই 100 কেটে যাবে, তাহলে 5 টাকা। তাহলে প্রশ্ন অনুযায়ী সরল সুদ কত? 5 টাকা। তাহলে আমি লিখতে পারি দ্বিতীয় বছর শেষে সরল সুদ সমান 5 টাকা। আচ্ছা, তোমরা বলবে স্যার দ্বিতীয় বছর বলেছে, আপনি এটা 2 বছর না ধরে 1 বছর ধরলেন, 5 টাকা বলছেন। দেখো, সরল সুদ কিন্তু প্রতি বছরে সেম থাকবে, চেঞ্জ হয় শুধু চক্রবৃদ্ধি সুদটা। চক্রবৃদ্ধি সুদের আসল যেহেতু প্রত্যেক বছর বাড়তে থাকে, তাই জন্য ওই চক্রবৃদ্ধি সুদটা বাড়ে, সরল সুদ কিন্তু সেম থাকে। হলো। এবার দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হচ্ছে। আসল ধরে নাও 100 টাকা, হচ্ছে। সুদের হার সেম 5% সুদের হারেই বলেছে। তাহলে প্রথম বছর শেষে সুদ কত? 5 টাকা। কেন? যেটা সরল সুদ সেটাই চক্রবৃদ্ধি সুদের প্রথম বছরের সুদ, হয়েছে। তাহলে আমরা সরল সুদ কত পেয়েছি বলো? 5 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদের প্রথম বছরের সুদটা কত হবে? 5 টাকা। এছাড়াও এইভাবে বার করতে পারবে, দেখো 100 টাকার 5% মানে কত? 100 × 5/100 টাকা সমান 5 টাকা। তাহলে 5 টাকা। এবার দ্বিতীয় বছর শেষে সুদ। এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, এখানে আসল নিয়ে শুরু করেছিলে, তোমার প্রথম বছর শেষে ব্যাংকের খাতায় সুদ হয়েছে 5 টাকা, কিন্তু তুমি টাকাটা তোলোনি, তোমার কাছে 100 টাকা ব্যাংকে অ্যাকাউন্টে রয়ে গেছে। তাহলে দ্বিতীয় বছরে কি হবে? এই 100 টাকাটা একটা সুদ দেবে 5 টাকা, আর এই যে প্রথম বছর শেষে 5 টাকাটা সেটাও একটা সুদ দেবে 1/4 টাকা। সুদের হার কিন্তু 5%ই থাকবে। তাহলে দেখো এই 5 টাকাটা কি করে 1/4 টাকা সুদ দেয়। দেখো, 5 টাকার 5% সমান 5 × 5/100, কাটলে কত হবে? 5×5 = 25, 25/4 করলে 1/4 টাকা। বোঝা গেল? তাহলে দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ কত? এই 5 টাকাটা আর এই 4 টাকাটা একসাথে। 5 টাকার এই 5 টাকা আর 1/4 টাকা, সরি, 5 টাকার 1/4 টাকা যোগ করলাম, তাহলে কত হবে?
5×1=4 টাকা, সোজা হিসেব। 5×1=4 টাকা মানেই কত? 21/4 টাকা। তাহলে দ্বিতীয় বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত? সরল সুদ সবসময় 5 টাকা, প্রথম বছর বলো দ্বিতীয় বছর বলো 5 টাকা। আর আমরা এই মাত্র ক্যালকুলেশন করে বার করলাম চক্রবৃদ্ধি সুদ কত? 21/4 টাকা। তাহলে আমরা অনুপাত করে দিয়েছি, দেখো এখানে হরে 4 আছে, আমি উভয় পক্ষে 4 দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে 5×4, 21/4×4। তাহলে কি হবে? এই চার কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? এখানে 4×5=20 আর এখান থেকে 21। তাহলে অনুপাতটা কত হলো? 20/21। সঠিক উত্তর কোন অপশানে আছে? অপশান এ তে। এবার দেখো কিভাবে অঙ্কর সমাধানগুলো তোমাদের মাধ্যমিকে ফাইনাল খাতায় করবে। এই রকম ভাবে করবে, করে উত্তর তো লিখতে হবে। দেখো এইখানে প্রশ্নে যেটা ছিল অপশান এ ঠিক আছে। এবার তোমরা কি করবে? ধরে নাও তোমাদের এটা হচ্ছে একটা পেজ আছে টোটাল, আমি একটু ছোট করে দিচ্ছি। এটা টোটাল একটা পেজ আছে, তোমরা মার্জিন টানবে যেমন তোমরা মার্জিন টানতে ইচ্ছুক, নীল অথবা কালো কালিটাই প্রেফার করবে। হয়েছে? আমি ধরো তোমাদের কালো কালিতে মার্জিনটা টেনে দিচ্ছি। ধরো এরকম একটা টানলে এদিকে মার্জিন পুরো পেজ বরাবর, স্কেলে করে সুন্দর করে গুছিয়ে টানবে, এটা হলো তোমাদের মার্জিন। এবার যেহেতু এমসিকিউ কোশ্চেন গুলো কষে দেখাতে হবে, তাই তুমি এই রকম একটা লাইন টানবে পুরো পাতাটায়, এই রকম একটা পুরো লাইন টানবে। হয়েছে? আমরা যেমন দেখো এই প্রশ্নটা কতটা কয়ের দাগেরটা করলাম, 1-এর দাগের কোশ্চেনটা করেছি, তাই তো? তাহলে আমরা এখানে দাগ নাম্বার দেবো 1-এর দাগের, যেমন দাগ আছে এখানে দাগ দেবে 1-এর দাগের, এখানে রাফ বলে লিখে দেবে। হয়েছে? যে অঙ্কটা আমি এইখানে আগের কোষে দেখালাম থ্রু আউট এখানে দাগ নাম্বার দিয়ে অঙ্কটা যেমন আছে কষবে। উত্তর কত বেরোলো? এরটা। এখানে তুমি লিখবে এই ঘরটায় এ 20:21 হলো। ধরো তোমার 1-এর অঙ্কটা এতটা এলো, অসুবিধে নেই, তুমি এখানে দাগ টানতে লাইন টেনে দিতে পারো, অথবা কিছুটা ছেড়ে এখানে 2-এর দাগ দেবে। 2-এর দাগ দিয়ে আবার এখানে রাফে ক্যালকুলেশন করবে, সঠিক উত্তর যেটা হবে সেইটা এখানে উত্তরটা লিখে দেবে। বোঝা গেছে? মাধ্যমিকের খাতাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবে, যেন স্যার তোমাকে দেখে, ওখানে তো তুমি থাকবে না, তোমার খাতা দেখে যেন তোমার প্রতি কি বলবো, তোমার প্রতি সন্তুষ্ট হন, তাহলে নাম্বারটা একটু তাড়াতাড়ি ভালোই আসবে, তাই না? তো চলো পরেরটা। 2-এরটা কি বলছে দেখো, যদি √3 + √2 = x হয়, তাহলে √3 - √2 সমান কত হবে? আমি কোশ্চেনটা একটু জুম করে দিচ্ছি। দেখো যদি √3 + √2 সমান প্রশ্নে বলেছে কত? x, তাহলে √3 - √2 কত হবে? 4টে অপশন আছে, সমাধান। x সমান দেওয়া আছে কত? √3 + √2, এটা আমি লিখে নিয়েছি। আমায় বার করতে হবে এটা, √3 - √2 সমান দিয়েছি, একটা লাইন টেনেছি। এইটা মানে এইটা কনফার্ম, দেখো √3 - √2 এটা। আমি কি করলাম বুদ্ধি করে, √3 + √2 লব আর হরে গুণ করে নিয়েছি। এটা করে অঙ্কর কোনো কিছু আমি উল্টো পাল্টা লিখিনি, এটা এটা আরামসে কেটে গেলে একই চলে আসবে। তবু আমি এই দুটো লিখলাম কেন? আমার অঙ্কের সুবিধার্থে। দেখো কি হয়েছে, এইটার এটার দিকে দেখো একটা ফর্মুলা আসছে, দেখতে পেয়েছো ফর্মুলাটা কি? a - b ইন্টু a + b, তাই না? কার ফর্মুলা? a² - b² এর ফর্মুলা। দেখো আমি এখানে লিখে দিয়েছি সেই ফর্মুলার অনুযায়ী, √3² - √2²। হরেতে যেটা আছে যেমন আছে আমি বসিয়ে দিয়েছি। ওকে, এবার √3² মানেই কত? 3 গোটাগুটি। √2² মানেই কত? 2। 3 - 2 করলে কত? 1। হরের কোনো পরিবর্তন নেই, যেমন আছে চলছে। আমাকে কি বার করতে বলেছিল? √3 - √2 আমি লিখে নিয়েছি, বা √3 - √2 সমান 1, এখানে 1 বাই এইটাই দেখো তো আমাদের x ছিল না, তাহলে আমরা লিখে নিচ্ছি x। তাহলে সঠিক উত্তর কোন অপশনে আছে? সি। বোঝা গেছে? চলো পরেরটা। বলেছে দুটি বৃত্তের একটি সাধারণ জ্যা থাকলে বৃত্ত দুটি পরস্পরকে, অপশন এতে বলছে বহিঃস্পর্শ করবে, অপশন বিতে বলছে পরস্পরকে ছেদ করবে, অপশন সিতে বলছে অন্তঃস্পর্শ করবে, অপশন ডি কোনোটাই নয়। দেখো দুটো বৃত্ত, একটা লাল রঙে আমি এঁকেছি, একটা নীল রঙে রেখেছি। বলেছে একটি সাধারণ জ্যা,
এই যে সবুজ জ্যাটা এঁকেছি দেখো, এটা লাল রঙের বৃত্তেরও সাধারণ জ্যা, আবার নীল রঙের বৃত্তেরও সাধারণ জ্যা, তাই না? তাহলে প্রশ্নকে মেনে চলছে ছবিটা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দেখো, কোন অপশনটা হবে? অপশন বি। দেখো বৃত্তগুলো পরস্পরকে ছেদ করেছে, তাই না? এবার এটা আরো ভদ্রভাবে বা আরো ভালোভাবে কি বলা যেতে পারে? পরস্পরকে দুটি বিন্দুতে ছেদ করবে। পরিষ্কার? কিন্তু আমাদের অপশন, এখানে অপশন বি যেটা আছে সেটাই লিখবো। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা? অপশন বি। বোঝা গেছে? চলো পরেরটায় যাওয়া যাক। বেশ, দেখো কি বলছে চারেরটা। বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে ওই অর্ধগোলকের ভূমির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে এখানে একটা অর্ধগোলক আমরা এঁকেছি, হয়েছে, যার সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে 147 পাই বর্গ সেমি, এককটা বলা আছে। তাহলে এর ব্যাসটা জানতে চেয়েছে, তাই তো? আর চারটে অপশন আছে। অপশন এ বলছে 14 সেমি, অপশন বি বলছে 7 সেমি, অপশন সি বলছে 21 সেমি, অপশন ডি 7.5 সেমি। তো দেখো আমরা লিখেছি, মনে করি বৃত্তের ব্যাসার্ধ সমান 8 সেমি। অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? 3 পাই r স্কোয়ার। কেন? এইটা যদি পুরো গোলকটা হতো তার ক্ষেত্রফল হতো 4 পাই r স্কোয়ার, এখান থেকে অর্ধেক, তাহলে এটা হচ্ছে 2 পাই r স্কোয়ার। আর এটা একটা বৃত্ত, এখান থেকে পাই r স্কোয়ার, তাহলে এখানে দুটো পাই r স্কোয়ার, এখানে একটা পাই r স্কোয়ার, মোট কত? 3 পাই r স্কোয়ার। পরিষ্কার? তাহলে আমাদের আর ধরে নেওয়ার ফলে সমগ্র তলের ক্ষেত্রফল পেয়েছি 3 পাই r স্কোয়ার বর্গ সেমি। আর প্রশ্নে সেটাই কত আছে? 147 পাই। তাহলে প্রশ্নানুযায়ী 3 পাই r স্কোয়ার সমান 147 পাই। দেখো কাটাকাটি, পাই পাই কেটে দেবো, থ্রিটা সাইড চেঞ্জ করলে আহ তলা হরেতে চলে যাবে। আচ্ছা পাইটা এখানে কেটেছি আমি, তাহলে আমি শুধু r স্কোয়ারটা বার করতে হবে, বাঁদিকে r স্কোয়ারটা রেখেছি, 3 পাইটা সাইড চেঞ্জ হয়ে নেমে গেছে, তাহলে পাই পাই কেটে যাবে। তাহলে কত পড়ে থাকবে? 147/3। আর এখান থেকে কত? r স্কোয়ার পড়ে থাকবে। তাহলে r স্কোয়ার সমান 147/3। আমি 147 আর 3 যদি কাটাকাটি করি কত পাবো? 49। তাহলে r স্কোয়ার সমান 49। তাহলে r সমান কত? বর্গমূল করতে হবে, বর্গমূল মানেই প্লাস মাইনাস। এমসিকিউ কোশ্চেনে ক্যালকুলেশনে স্যার কিন্তু এই ছোট্ট ছোট্ট ভুলগুলো ধরেন, তোমাদের +-7ই দিতে হবে। এবার দেখো, আর সমান কি? ব্যাসার্ধ তো, যা কখনো ঋণাত্মক হতে পারে না। তুমি শুনেছো কোনো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য -5 সেমি কি -7 সেমি? হয় না। তাহলে আর হচ্ছে ব্যাসার্ধ যা ঋণাত্মক হতে পারে না। তাই অর্ধগোলকের ব্যাসার্ধ কত? 7 সেমি। আমাকে কি বলেছে? ব্যাস বার করতে। তাহলে অর্ধগোলকের ব্যাস কত হবে? 2 × r, বা 2 × ব্যাসার্ধ, তাহলে 2 × 7 করলে কত? 14 সেমি। কোন অপশনটা সঠিক? অপশন এ হচ্ছে সঠিক। বোঝা গেছে? চলো পরের প্রশ্নের দিকে যাওয়া যাক। কি বলছে? sin 5θ সমান sin² 13 ডিগ্রি প্লাস sin² 77 ডিগ্রি হলে থিটার মান কত হবে? খুব সোজা। অপশন এ বলেছে কি 17 ডিগ্রি, অপশন সি বলছে 19 ডিগ্রি, অপশন বি 18 ডিগ্রি, অপশন ডি 20 ডিগ্রি। দেখো সমাধান, আমি এই লাইনটা লিখে নিয়েছি একবার। sin 5θ সমান sin² 13 ডিগ্রি প্লাস sin² 77 ডিগ্রি। 13 আর 77 দেখো পরস্পরের পূরক, তাই না? তাহলে আমি 13কে এরকম লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 77 ডিগ্রি, sin² যেমন আছে লিখেছি। তাহলে sin² 90 ডিগ্রি মাইনাস 77 ডিগ্রি সমান আমি লিখতে পারি cos² 77 ডিগ্রি। আর sin² 77 যেমন ছিল এখানে নেমে গেছে, তাহলে cos² 77 ডিগ্রি প্লাস sin² 77 ডিগ্রি কত হবে? 1। ফর্মুলাটা কি? এইগুলো লিখতে হবে, কিন্তু স্যাররা এই ভুলগুলো ধরেন। যেহেতু sin² থিটা প্লাস cos² থিটা সমান 1, তাহলে সেই যুক্তি অনুযায়ী cos² 77 ডিগ্রি প্লাস sin² 77 ডিগ্রি সমান কত হবে? 1। আমরা শুরু করেছিলাম বাঁ দিকে কত? sin 5θ, তাহলে sin 5θ সমান 1 হয়ে গেল। আচ্ছা এবার এক মানে সাইনের কত মান? sin 91 হয়, তাহলে একের জায়গায় আমি কত লিখছি? sin 90 ডিগ্রি। তাহলে sin 5θ সমান sin 90। এবার উভয় পক্ষে তুলনা করো, দেখো 5θ সমান কত হবে? 90 ডিগ্রি। তাহলে থিটা কত হবে? 5টা হরে নেমে যাবে, তাহলে থিটা সমান কত হবে? 18 আর 5 কাটলে 18 ডিগ্রি। তাহলে কোন অপশনটা সঠিক? অপশন বি হচ্ছে সঠিক। হয়েছে? চলো 6এর প্রশ্ন দেখা যাক কি বলছে। বলছে একটি 6এর প্রশ্নে বলছে দেখো, একটি পরিসংখ্যা বিভাজনের গড় হচ্ছে 7
ও সামেশন এফআই এক্স আই 140 হলে সামেশন এফআই এর মান কত হবে? চারটে অপশন। অপশন এ বলছে 19, অপশন বি বলছে 20, অপশন সি বলছে 21, অপশন ডি বলছে 22। তাহলে সমাধান দেখো, পরিসংখ্যা বিভাজনের গড় কত? ফর্মুলা কত? এক্স বার সমান সামেশন এফআই এক্স আই বাই সামেশন এফআই। এবার প্রশ্নে মানগুলো বলা আছে, দেখো গড় কত? 7 আছে, তাই এক্স বারের জায়গায় আমি 7 বসিয়ে দিয়েছি। এফআই এক্স আই এর মান দেখো প্রশ্নে 140 বলা আছে, তাহলে আমরা এখানে 140 বসিয়েছি। আর আমাকে এফআইটা বার করতে বলেছে, সামেশন এফআই এর জায়গায় যেমন আছে আমি লিখেছি। এবার মান বসিয়ে দিয়েছি, দেখো এটা হরে আছে, এখানে উঠে চলে যাবে, 7টা তলায় নেমে যাবে। তাহলে সামেশন এফআই কত? 140/7। কাটাকাটি করো, সামেশন এফআই সমান 20। কোন অপশন সঠিক ছিল? অপশন বি হচ্ছে সঠিক হলো। তাহলে একের দাগের কোশ্চেন ছিল 5টা, আমরা শেষ করে ফেললাম। 5টা না, কটা ছিল? 6টা, আমরা শেষ করে ফেললাম। এবার 2 এর দাগের 5টা প্রশ্ন আছে, দেখো কি বলছে। বলেছে 1 নম্বর প্রশ্ন, 500 টাকার 12 মাস খাটালে 2000 টাকায় ড্যাশ মাসের লভ্যাংশের সাথে সমান হবে। তার মানে 500 টাকা 12 মাস খাটলে যা লভ্যাংশ হবে, 2000 টাকা কত মাস খাটলে সেম লভ্যাংশ হবে, তাই তো? দেখো সমাধান কি বলছে। আচ্ছা প্রথমে বলি মূলধন মানে কি। মূলধন মানে হচ্ছে টাকা বা অর্থ ইনটু সময়, দুটো মিলে কিন্তু মূলধন হয়েছে। তাহলে মূলধন মানে হচ্ছে টাকা অথবা অর্থ ইনটু সময়। এবং প্রথম ক্ষেত্রে মূলধন কত? এই ফর্মুলা অনুযায়ী টাকা কত বলেছে বলো? 500 টাকা। সময় কত বলেছে? 12 মাস হয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে মূলধন হচ্ছে 500 টাকা ইনটু 12 মাস। দ্বিতীয় ক্ষেত্রে 2000 টাকার কত অংশ হবে আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি এক্স মাসের লভ্যাংশের সাথে সমান হবে। তাহলে এই দুই ক্ষেত্রের মূলধনের সমান করে দিতে হবে, তাই তো? দ্বিতীয় ক্ষেত্রে মূলধন কত? 2000 টাকা ইন্টু এক্স মাস। তাহলে প্রশ্নানুযায়ী কত? 2000 টাকা ইন্টু এক্স সমান 500 ইন্টু 12। আমাকে এক্স এর মানটা বার করতে হবে। তাহলে এক্সটাকে বাঁদিকে রেখে 2000টাকে তলায় নামিয়ে দিয়েছি। কাটাকাটি যাবে, দেখো একটা দুটো শূন্য কাটবে। তাহলে এখানে কত পড়ে থাকবে? 5 12 60/20। 60কে 20 দিয়ে ভাগ করলে 3 মাস। তাহলে সঠিক উত্তর কত হবে? 3 মাস। বোঝা গেছে? চলো পরের প্রশ্নটা। 2 এরটা কি বলছে? a প্লাস বি ইজ টু রুট ওভার এ বি সমান 2:1 হলে a ইজ টু বি এর মান কত হবে? হয়েছে? তাহলে দেখো কি বলছে, সমাধান বলছে দেখো a প্লাস বি ইজ টু রুট ওভার এ বি ইকুয়াল টু 2:1, যেটা প্রশ্নে আছে আমরা লিখে নিয়েছি। আচ্ছা এই অনুপাতটাকে আমরা লিখতে পারি লব হর করে a প্লাস বি বাই রুট ওভার এ বি সমান 2/1। আচ্ছা এবার আমরা কোনাকুনি গুণ করে নিচ্ছি, তাহলে কি হবে? এ বির সাথে 1 গুণ হবে, তাহলে a প্লাস বি থাকবে, সরি a প্লাস বি এর সাথে 1 গুণ হলে কত থাকবে? a প্লাস বি থাকবে, সমান 2 এর সাথে রুট ওভার 2ab হবে। এবার আমি এই 2ab টাকে সাইড চেঞ্জ করে বাঁ দিকে এনেছি, তাহলে -2ab, ডান দিক ফাঁকা হয়ে গেছে, সমান 0। ওকে, এবার আমরা বর্গ করে দিচ্ছি। হ্যাঁ, এখানে লিখতে হবে উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই, এই কথাটা লিখতে হবে। ওকে, তাহলে দেখো উভয় পক্ষে বর্গ করে পাই কি হবে? তাহলে রুট এ তার হোল স্কোয়ার। আচ্ছা না না, উভয় পক্ষে বর্গ করতে হবে না, এটা একটু আমরা অন্যভাবে লিখেছি। গোটাগুটি এ মানে কত লিখতে পারি আমরা বলো তো? রুট এ তার হোল স্কোয়ার। গোটাগুটি বি মানে আমরা লিখতে পারি রুট বি তার হোল স্কোয়ার। আর এখানে 2 রুট এ বি আছে, এটাকে আমরা ভেঙেছি 2 মাইনাস রুট এ, সরি 2 রুট এ ইন্টু রুট বি। তাহলে এই পুরোটা একটা ফর্মুলা পড়ছে কি, সেটা রুট এ মাইনাস রুট বি তার হোল স্কোয়ার। আর ডান দিকটা যেমন 0 আছে। এবার দেখো এই টার্মটা হচ্ছে একটা বর্গ সংখ্যা, তাই তো? একটা বর্গ সংখ্যা সমান যদি 0 হয়, তাহলে কি এই পুরো সংখ্যাটার মান 0 হবে। তাহলে রুট এ মাইনাস রুট বি সমান 0। এবার সাইড চেঞ্জ করে দাও, রুট এ সমান রুট বি, তাহলে এ সমান বি, তাহলে এ বাই বি কত হবে? 1/1। তাহলে a ইস টু বি সমান 1:1। বোঝা গেছে? বেশ, চলো পরের প্রশ্ন। কি বলছে? একই তলে অবস্থিত দুটি বৃত্তের একটি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে ড্যাশ করবে। দেখো এখানে একটা বৃত্ত নীল রঙের, এখানে একটা বৃত্ত আছে লাল রঙের, তাদের একটা সাধারণ স্পর্শক, দেখো এই সবুজটা হচ্ছে সাধারণ স্পর্শক এই বিন্দুতে, হয়েছে? তাহলে বৃত্ত দুটি পরস্পরকে কি করবে?
বলো, এটা কি অন্তঃস্পর্শ করেছে, তাই না? একটা বৃত্তের ভেতরে আর একটা আছে, তাহলে এটা হবে কি অন্তঃস্পর্শ করবে। বোঝা গেছে পরিষ্কার? তো চলো, এর সঠিক উত্তরটা হলো কি অন্তঃস্পর্শ। নেক্সট দেখো কি বলছে, প্রশ্নটা কি বলছে দেখো, বলেছে এ বাহু বিশিষ্ট, সরি, এ একক বাহু বিশিষ্ট ঘনক থেকে সর্বাধিক আয়তনের যে চোঙ পাবো তার আয়তন কত হবে। তার মানে এটা একটা ঘনক আছে, যার প্রত্যেকটা বাহু প্রশ্ন অনুযায়ী এ বলে দিয়েছে, এবং ওই ঘনকের মধ্যে সব থেকে বড় আয়তনের যে চোঙটা পাবো তার আয়তন কত, এর আয়তন জানতে চেয়েছে। আচ্ছা, এটার মানে কি দেখো, এটার মানে হচ্ছে আমি যদি এই চোঙটাকে আমি যদি এই চোঙটাকে এই ঘনকের মধ্যে নিয়ে যাই, দেখো পুরোপুরি ফিট হয়ে যাচ্ছে। দেখো, যদি এর মধ্যে নিয়ে যাই, দেখো এখানে বাহুগুলো পরস্পর মিলে গেছে, এখানে বাহুগুলো মিলে গেছে, এটা এটা এই বাহুগুলো মিলে গেছে, মানে কি একটা কাঠের এরকম ঘনক আছে, তার এই ধারগুলোকে আমরা যদি কেটে বাদ দিই তাহলে একটা চোঙ পাবো, তাই না? তাহলে বলেছে এই চোঙটার আয়তন কত হবে, ঠিক? তাহলে এই চোঙটার আয়তন কত হবে, তাহলে বলো তো কোন দুটো জিনিস সমান হবে। দেখো এইখান থেকে এই বাহু দুটো সমান ছিল না, তাহলে যেহেতু আমার প্রশ্নে বলে দিয়েছে ঘনকের প্রত্যেকটা বাহু এ একক, তাহলে চোঙের যে ব্যাসার্ধ, সরি, চোঙের যে ব্যাস সেটাও এ হবে, এবং চোঙের যেটা উচ্চতা সেটাও এ হবে। কেন? ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম এ হয়। তাহলে আমরা লিখেছি দেখো, চোঙের ব্যাস এ একক, এই যে ছবি অনুযায়ী, ব্যাসার্ধ কত হবে তার অর্ধেক a/2 একক হয়েছে, উচ্চতা কত এ একক, তাহলে আমরা উচ্চতা h সমান লিখেছি এ একক। তাহলে চোঙের আয়তনের ফর্মুলা কত, পাই আর স্কোয়ার এইচ ঘন একক হয়েছে। এবার মানগুলো বসাও, পাই আর স্কোয়ার মানে কত, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, এই যে দেখো a/2, তাহলে এখানে a/2 হোল স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে কত উচ্চতা, তাহলে এখানে এর জায়গায় এইচ বসালাম। ক্যালকুলেশন যদি করি, পাই এ স্কোয়ার 2 এই জায়গায় 4 ইন্টু এ ঘন একক, পরিষ্কার? তাহলে পাই, এখানে দুটো এ এখানে একটা এ, মানে কত a³/4, এটাই হচ্ছে উত্তর। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন, বলেছে পাঁচের প্রশ্ন, হ্যাঁ, ত্রিভুজ এবিসি তে cos অফ a প্লাস b/2 সমান সাইন কত হয়েছে। ত্রিভুজটা কি কিরকম কিছু বলেনি, আমি যে কোনো একটা ত্রিভুজ এঁকেছি, নাম দিয়েছি এ বি সি। তাহলে এবিসি ত্রিভুজের কি জানি আমরা, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমার প্রশ্নে দেখো এ প্লাস বিটা লাগবে, তাহলে আমি এখানে এ প্লাস বিটা রেখেছি, তাহলে কত, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি সমান 180 মাইনাস সি। এবার যেহেতু আমার প্রশ্নে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই আমি এটাকেও 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, অ্যাঙ্গেল এ প্লাস বি সমান, সরি, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি বাই 2 সমান কত, 180 মাইনাস সি বাই 2 পুরোটা। দেখো প্রশ্নে cos a প্লাস বি বাই 2 ছিল, cos a প্লাস বি বাই 2 আমি লিখে নিয়েছি, সমান cos a প্লাস বি বাই 2 মানে কত, এইমাত্র পেলাম 180 ডিগ্রি মাইনাস সি বাই 2। এবার দুইটা ভাগ করে দিয়েছি প্রত্যেকটায়, তাহলে কত, 180/2 আর সি বাই 2, 180/2 মানে কত, 90 ডিগ্রি, তাহলে cos অফ 90 মাইনাস সি বাই 2। আচ্ছা, cos 90 মাইনাস সি বাই 2 এটার মানেই হচ্ছে সাইন সি বাই 2, পরিষ্কার? কেন? দেখ, cos 90 মাইনাস থিটা মানেই হচ্ছে কত, সাইন থিটা। তাহলে আমার প্রশ্নের উত্তর কত আসবে, cos a প্লাস বি বাই 2 সমান সাইন ড্যাশ ছিল, ড্যাশে কত বসাবো, সি বাই 2, পরিষ্কার? বোঝা গেছে? বেশ, চলো পরের প্রশ্ন, ছয়টা কি বলছে, প্রথম 10টি ধনাত্মক অখণ্ড সংখ্যার গড় কত হবে। আচ্ছা, প্রথম 10টি অখণ্ড ধনাত্মক সংখ্যাগুলো কি কি, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, তাদের গড় বার করতে গেলে কি, সবার যোগফল বাই যত পিস ছিল, তাই তো, এখানে কত, 1 2 3 4 করে 10 পর্যন্ত বাই 10। আচ্ছা, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল কত হয়, 55, তাকে 10 দিয়ে ভাগ করলে কত, 5.5 হচ্ছে অ্যান্সার, হয়েছে। এবার এখানে দেখো কৌশল বলে আমি একটা কিছু লিখেছি,
এই প্রশ্নটা যদি প্রথম 10টা না দিয়ে 100টা করে দিত, কিংবা ধরো ধরো প্রথম 199টা করে দিত, তাহলে তুমি 1 থেকে বসে 99 পর্যন্ত কি যোগ করতে? না, যোগ করতে হবে না। তার জন্যই হচ্ছে এই কৌশলটা। দেখো কৌশল কি বলছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বা যোগফল কত? ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, এটা মনে রাখবে। এবার প্রশ্নানুযায়ী n এর মান কত? 10, প্রথম 10টা বলেছে, তাহলে n এর জায়গায় যদি 10 বসিয়ে দিই ফর্মুলাটা দাঁড়াবে এরকম, n ইন্টু n প্লাস 1/2, n এর জায়গায় 10, এখানে n প্লাস 1 এর জায়গায় কত হবে? 10 প্লাস 1 মানে 11, তাহলে 10 ইন্টু 11/2, কাটাকাটি যদি করি 5 হবে, 5 11 55, পরিষ্কার? তাহলে নির্ণেয় গড় কত স্যার? 10টা আছে তাই 10 দিয়ে ভাগ, যোগফল কত? 55, 55কে 10 দিয়ে ভাগ করলে 5.5 অ্যান্সার, পরিষ্কার? বেশ, এবার 3-এর দাগের প্রশ্ন, সত্য মিথ্যা, তাই তো? যে কোনো 5টা করতে হবে, হয়েছে? তো দেখো 1-এর প্রশ্ন কি বলছে, x1, x2 এরকম করে আপ টু x100 পর্যন্ত চলগুলোর ঊর্ধ্বক্রমে থাকলে, মানে এটা ছোট তার থেকে x2 বড়, এরকম করে করে সব থেকে বড় হচ্ছে x100, এদের মধ্যমা কত? x50 প্লাস x51/21 আছে, এটা কিন্তু খেয়াল করবে, হ্যাঁ? সত্য মিথ্যা বলেছে, দেখো কেন বলছি খেয়াল করবে, দেখো। আচ্ছা, x1 থেকে শুরু করে 100 পর্যন্ত পদ সংখ্যা কতগুলো আছে গো? 100টা। 100 কি জোড় না বিজোড় সংখ্যা? এটা জোড় সংখ্যা। তাহলে মধ্যমা নির্ণয় ফর্মুলা কি? যদি পদ সংখ্যা জোড় হয়ে যায়, n/2 তম আর তার পরেরটা অর্থাৎ n/2 প্লাস 1 তম পদের গড়, তাই তো? এখানে কতগুলো পদ আছে? 100টা, তাহলে n/2 তম পদ কত হবে? 50 তম পদ, আর n/2 প্লাস 1 মানে এর পরেরটা কত? 51 তম পদ। তাহলে নির্ণেয় মধ্যমা মানে কত? 50 তম 51 তম পদের গড়। এবার পদগুলো কত দেখো, x1 x2 করা আছে, তাহলে 50 তম পদ হবে কত? x50, 51 তম পদ কত হবে? x51, তাদের গড় মানে এই দুটো যোগ বাই দুটো দুজন আছে বলে 2 দিয়ে ভাগ। আবার তাহলে তলায় কিন্তু 2, প্রশ্নে কি ছিল? 21, দেখো কতটা দেখতে একই রকম করেছে কিন্তু একটা জায়গায় একটুখানি আলাদা আছে, তাহলে সঠিক উত্তর কি হবে? এটা মিথ্যা হবে, হয়েছে? দেখেছো কতটা প্রায় 1 দিয়ে একটুখানি এক আলাদা করে দিয়েছে, তাহলে এই প্রশ্নের উত্তর কি হলো? মিথ্যা। নেক্সট চলো, 2-এরটা বলেছে সাইন স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স এর সর্বনিম্ন মান বলেছে 2। দেখা যাক, দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স, এটাকে আমরা লিখেছি এরকম ভাবে, সাইন এক্স মাইনাস কোসেক এক্স হোল স্কোয়ার প্লাস 2 সাইন এক্স কোসেক এক্স। কেন? দেখো এটা হচ্ছে যুক্তি। আমরা কি জানি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে এটা এ স্কোয়ার, এটাকে মনে মনে বি স্কোয়ার যদি ধরে নিই, এটাকে এ স্কোয়ার, এটাকে মনে মনে যদি বি স্কোয়ার আমরা ধরে নিই, তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এখানে প্লাস 2ab, এর সাথে মিল রেখে হয়েছে। এবার দেখো এটার কোনো চেঞ্জ নেই, যেমন আছে আছে, আমি এইটাকে চেঞ্জ করেছি, কোসেক এক্স মানে কত? 1/sin x, তাহলে আমি এখানে 1/sin x বসিয়ে দিয়েছি। এর ফলে কি হলো? এই sin x এই sin x কেটে যাবে, তাহলে কেটে গেলে এখান থেকে 2 পড়ে থাকবে, আমি সেই 2টা লিখেছি। এটার কিন্তু কোনো চেঞ্জ নেই 3টে লাইনে, পরিষ্কার? বেশ, এবার কি, এখন সাইন স্কোয়ার এক্স মাইনাস, সরি, এখন সাইন এক্স মাইনাস কোসেক এক্স এর স্কোয়ার একটা বর্গপদ, দেখো এটা তো স্কোয়ার টার্ম, হয়েছে? সর্বনিম্ন মান যদি হতে হয়, তাহলে এই একটা বর্গপদের সর্বনিম্ন মান কত হবে? 0, নেগেটিভ তো কখনো হবে না, কেন? স্কোয়ার আছে, তাহলে সর্বনিম্ন মান 0। তাহলে আমাদের প্রশ্নে যেটা বার করতে দিয়েছিল কি, সাইন স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স এর মিনিমাম ভ্যালু, সর্বনিম্ন মান, এই পার্টটাকে আমরা 0 করছি, তাহলে 0 প্লাস 2 পড়ে থাকবে, দেখো 0 প্লাস 2 সমান কত? 2, তাহলে এর সর্বনিম্ন মান কত? 2, তাহলে তথ্যটা কি? সত্য দেয়া আছে। বোঝা গেছে? ভালো প্রশ্ন এটা। চলো পরেরটা, বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর উচ্চতা ও আয়তন সমান হলে তাদের ব্যাসার্ধদ্বয়ের অনুপাত। দেখো প্রথমে কি আছে? চোঙ, তারপরে আছে শঙ্কু, তাহলে √3টা চোঙের জন্য কিন্তু, শঙ্কুর জন্য কিন্তু একটা,
খেয়াল থাকে যেন। হয়েছে? প্রশ্নে কি বলেছে দেখো, দুটোর উচ্চতাটা সমান, মানে এ যতটা হাইট এরও ততটা হাইট, আর আয়তনগুলো সমান, তাহলে ব্যাসার্ধ আলাদা হবে, তাই তো? দেখো, এর ব্যাসার্ধ ধরে নাও প্রথমে R1, এর ব্যাসার্ধ ধরে নাও R2। তাহলে দেখো হিসেব করেছি আমরা, চোঙের ক্ষেত্রে মনে করি ব্যাসার্ধ R1, শঙ্কুর ক্ষেত্রে মনে করি ব্যাসার্ধ R2। প্রশ্নে উচ্চতা সমান বলেছে, তাই দুটোই h। আচ্ছা, এর আয়তনের ফর্মুলা কত? পাই R1 স্কয়ার h ঘন একক। আর শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই R2 স্কয়ার h ঘন একক। পরিষ্কার? দুটো সমান বলেছে, তাহলে পাই R1 স্কয়ার h সমান 1/3 পাই R2 স্কয়ার h হয়েছে। এবার কাটবে, দেখো পাই পাই কেটে যাবে, h কেটে যাবে, তাহলে পরে কি থাকবে? R1 স্কয়ার সমান 1/3 R2 স্কয়ার। লিখেছি R1 স্কয়ার সমান 1/3 R2 স্কয়ার। এবার উভয় পক্ষে বর্গ আছে, আমরা বর্গমূল করে দিচ্ছি, তাহলে স্কয়ারটা উঠে যাবে। R1 1/3 আছে, বর্গমূল করলে 1/√3 সমান কত? R2। এবার দেখো, আমরা উভয় পক্ষে √3 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে √3 টা এখানে চলে আসবে, √3 R1 সমান R2। তাহলে আমরা লিখতে পারি R1/R2 সমান 1/√3। তাহলে R1:R2 সমান কত আছে? 1:√3। প্রশ্নে বলেছিল √3:1। তাহলে দেখো কত ছোট্ট ছোট্ট পার্থক্য দেওয়া আছে, দেখেছো? তাহলে এটাও কি হবে? মিথ্যাই হবে। বোঝা গেছে? চলো পরেরটা। দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতি নয়। ভুল আছে এটা। দুটো ত্রিভুজ যদি সদৃশ হয়, মানে ধরে নাও আমরা বলছি যে এরকম একটা ত্রিভুজ আছে, আমরা প্রথমে বললাম এরকম একটা ত্রিভুজ আছে, আর একটা এরকম ত্রিভুজ আছে, এরা দুজন সদৃশ। সদৃশ হতে গেলে কি করতে হয়? কোণগুলো সমান হতে হয় স্যার। এই কোণের মান যা এই কোণের মান তাই, এই কোণের মান যা এই কোণের মান তাই, এই কোণের মান যা এটাই। তাহলে এটা যদি 6 হয়, এটা যদি 3 হয়, এ দেখো এটা ডবল। এটা যদি 2 হয় তাহলে এটা 4 হবে, এটা যদি 1 হয় এটা 2 হবে। পরিষ্কার? তাহলে কি সমানুপাতি হবে? প্রশ্নে নয় বলেছে, তাই এটা মিথ্যা। বোঝা গেছে প্রত্যেকের? নেক্সট 5 এর প্রশ্নটা আরো ভালো অঙ্ক। দেখো বলেছে ABC ধনাত্মক বাস্তব সংখ্যা এবং A গ্রেটার দেন B, C গ্রেটার দেন B, মানে এটাও B এর থেকে বড়, সিটাও B এর থেকে বড়, তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে বলেছে। দেখো এটা দ্বিঘাত সমীকরণ, ax স্কয়ার প্লাস bx সমান c, বীজদ্বয় যদি বাস্তব হতে হয় তাহলে নিরূপককে কত? গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে নিরূপক মানে কত? b স্কয়ার মাইনাস 4ac, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। কিন্তু প্রশ্নে বলেছে দেখো a গ্রেটার দেন b আর c গ্রেটার দেন b, তাহলে a গ্রেটার দেন b, c গ্রেটার দেন যদি b হয়, তাহলে এইখানটা থেকে দেখো এই 4ac এর মানটা b স্কয়ার থেকে বড় হয়ে যেতে পারে। 4ac টা যদি বড় হয়ে যায় তাহলে এই বিয়োগফলটা কোনোদিন গ্রেটার দেন ইকুয়াল টু 0 থাকবে না, তাহলে আর বীজদ্বয় বাস্তব হবে না। তাহলে যে তথ্যটা দেয়া আছে সেটা কি? মিথ্যা। পরিষ্কার? চলো পরেরটা। বলেছে সুদের পর্ব যত বাড়বে চক্রবৃদ্ধি সুদ তত বাড়বে। হ্যাঁ, এটা সত্য। সরল সুদের ক্ষেত্রে কি প্রতি বছর সুদ সমান থাকে, মানে 100 টাকা রেখে এলে কোথাও, তাকে সে বললো 5% হারে তোকে ইন্টারেস্ট দেবো, তুমি আজ ধরো 2025 সালে আজকের তারিখে রেখে এলে 2026 সালে সেম দিনে তুমি 5 টাকা পাবে, 2027 সেম দিনে তুমি আরো 5 টাকা পাবে। মানে সরল সুদটা সেম থাকে, কিন্তু চক্রবৃদ্ধি সুদ কি? বাড়তে থাকবে, তাই না? কেন? মূলধনটা বাড়তে থাকে। বোঝা গেছে? তো এতটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটা, সমস্ত এমসিকিউ কোশ্চেন গুলো করানো হলো আমাদের চ্যানেল সায়েন্স হ্যাবিটে। যদি ভিডিওটা ভালো লাগে, যদি তোমাদের উপকারে আসে, তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর যদি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, তাহলে আমাদের আরো ভালো লাগবে, কারণ তোমাদের প্রত্যেকটা সাবস্ক্রাইব আমাদের একটা করে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এর আগের পেজটা নিয়ে, কেন আমরা শেষের দিক থেকে সমাধান করতে শুরু করেছি। দেখতে থাকো সায়েন্স হ্যাবিট। থ্যাংক ইউ।